what's patriarchy? If you're able to stand up and speak for yourself logically, which is that patriarchy which is going to say, oh, shut up, sit down? Impossible. Not certainly in a country like India. By saying, oh, patriarchy is stopping me. No way. I want to honestly appeal to all the young minds. Don't get carried away by these fantastic jargons of, patriarchy is stopping us, otherwise we women would have gone to Mars yesterday. No. Sometimes intellectual engagement is equally important, because narratives will have to be countered. Narratives will have to be countered with substantial answers. নমস্কার, আমরা রাত দখল দিনবদলের তরফ থেকে আরেকটি ইন্টারভিউ নিয়ে হাজির। আপনারা শুনেছেন যে আগেও আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছি। আমরা শিশু শিক্ষা, জেন্ডার এবং আইন নিয়ে কথাবার্তা চালিয়ে চলেছি, এবং আমরা মনে করছি যে শুধুমাত্র এই জেন্ডার মুভমেন্ট বা জেন্ডার জাস্টিসের যে মুভমেন্ট, সেগুলিতে আন্দোলন করে, মিছিল করে একমাত্রই গোটা উপায়টিকে কাজে লাগিয়ে আমরা আমাদের সমাধান খুঁজে পাবো না। তাই আমরা মনে করি যে যেমন শিক্ষা প্রণালীর মধ্যে জেন্ডার নিয়ে, আইন নিয়ে কথা বলা জরুরি, তেমনি এখনকার সমাজে আসলে কি ঘটছে সেই বিষয়গুলিকে আইডেন্টিফাই করাও জরুরি। তার জন্য আমরা এমন কিছু এক্সপার্টের সঙ্গেও কথা বলার চেষ্টা করছি যারা দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। আজকে আমাদের অতিথি প্রফেসর সুপ্রিয়া চৌধুরী, যিনি আগেও যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন, এবং উনি এই মুহূর্তে সিনেমা এবং শিক্ষা এবং জেন্ডার জাস্টিস এবং খেলাধুলো এই কয়েকটি বিষয় নিয়ে লেখালেখি করেন, চিন্তা ভাবনা করেন এবং নিয়মিত প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন। নমস্কার সুপ্রিয়া ম্যাম। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে থেকেই যদি আমি শুরু করি, আমাদের রাত দখলের আন্দোলন 14ই আগস্টের থেকে যদি এই আগের বছর থেকে শুরুয়াত ধরা যায়, তাহলে সেই আন্দোলন ঘিরে কয়েকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে। যেমন ধরুন, এই ধরনের কিছু শব্দ, ফেমিনিজম বা নারীবাদ, এই শব্দগুলির আসল অর্থ কি, বা এইগুলিকে কেমনভাবে আন্দোলনে ব্যবহার করা যায়, বা রাত দখলের আন্দোলন যদি নারী আন্দোলন হিসেবে দেখা হয়, সেখানে ট্রান্সকুয়ার মানুষেরাও যেরকম প্রেজেন্ট রয়েছেন, তাদের কতটা জায়গা রয়েছে, এবং এই আন্দোলনে পুরুষরা কিভাবে থাকতে পারেন, বা আদৌ পুরুষরা থাকতে পারেন কিনা, বা এটা কি পুরুষ বিরোধী আন্দোলন নাকি পুরুষতন্ত্র বিরোধী আন্দোলন, এই ধরনের কিছু প্রশ্নের আমরা সম্মুখীন হয়েছি। সুতরাং এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করতে চাই যে যদি আমরা ফেমিনিজম বা নারীবাদের কথা ভাবি, সেই বিষয়টি আসলে কি, এবং সেই থেকে কয়েকটি প্রশ্নের দিকে যদি আমরা অগ্রসর হতে পারি। তো আপনার কাছে প্রথম যেটা আমার প্রশ্ন, সেটা একভাবে বলতে গেলে যে কোনো ধরনের ইজম বা তত্ত্ব এজ অনুযায়ী ইভলভ হতে হতে যায়। তার যে ডেফিনিশন, সেটি হয়তো 1800 সালে বা 1900 সালে যা থেকেছে তখনকার সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থাকে মাথায় রেখে, সেইগুলি এই মুহূর্তে 2025 সালে হয়তো চেঞ্জ হয়েছে। কিছুটা বদল আসতে পারে, কিছু যোগ হতে পারে, কিছু বিয়োগ হতে পারে। পরবর্তী আন্দোলনের ক্ষেত্রে কিছু পূর্ববর্তী আন্দোলনের ভুলগুলোকে ঠিক করার চেষ্টা হতে পারে। তো আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে ফেমিনিজম শব্দের অর্থ আপনার ক্ষেত্রে আপনি কি মনে করেন? নমস্কার, অনেক ধন্যবাদ তোমাদের যে তোমরা এরকম একটা সুন্দর আলোচনা করার ব্যবস্থা অনলাইন করছো। ফেমিনিজম কথার অর্থ আমার কাছে, আমার নিজের ব্যক্তিগত একটা চিন্তা রয়েছে ব্যাপারে, আমার অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি। তবে এটাও আমি খেয়াল করেছি যে আজকাল ফেমিনিজম খানিকটা একটা গালাগালের পর্যায়ে পৌঁছে গেছে। কাউকে যেন একটা নিন্দা করবার জন্যে বলা হয় যে সে ফেমিনিস্ট। এটা আমার কাছে খুব আশ্চর্যের একটা ব্যাপার, কারণ আমরা কিন্তু অল্প বয়সে যখন আমরা ফেমিনিজমকে জানতে পেরেছি, তার মধ্যে দিয়ে এসেছি, তখন এটা কিন্তু একটা মুক্তির চিন্তা বা এক ধরনের ডিসকোর্স বলা যেত। এখন নারীবাদ আমার কাছে শুধুমাত্র নারীবাদ নয়, এটা সাধারণভাবে সামাজিক অত্যাচার,
নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা উপায়। আমরা বরাবর ন্যাচারালি যেহেতু নারী কথাটা রয়েছে সেখানে, নারীবাদ বা ফেমিনিজম, আমরা সেটাকে মেয়েদের এগিয়ে যাওয়া, মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেক্ষিতেই আমরা দেখি। কিন্তু তাই বলে সেখানে তুমি তো তোমার কথার থেকেই বলছি, সেখানে এটাকে কনফাইন করে রাখা উচিত নয়। ট্রান্স কুয়ার মানুষ, গে মানুষ, তাদেরকে অবশ্যই তার পুরো এখতিয়ারের মধ্যে আনতে হবে। এখন আমরা জানি যে 1800 বা 1900 সাল থেকে যে ধরনের জেন্ডার মুভমেন্ট, নারীবাদী যেসব স্ট্রাগল যেসব হয়েছে, সেখানে একটা অদ্ভুত সামাজিক মানে একটা হিস্টোরিক্যাল অন্যায়, ঐতিহাসিক যেটা একটা ল্যাক অফ ব্যালেন্স, যে পুরুষদের যে অধিকার সেই অধিকার নারীরা পায়নি, মেয়েরা পায়নি, মেয়েরা নানাভাবে নিপীড়িত অত্যাচারিত হয়ে থেকেছে, সেই ব্যাপারটা বুঝতে পেরে অনেকে এগিয়ে এসেছেন মেয়েদেরকে এই ভার থেকে মুক্ত করবার জন্য। এবং সেইটা সেখানেই নারীবাদের উৎস আমরা সেটা দেখতে পাই। শুধুমাত্র বিদেশে নয়, আমাদের দেশেও না স্ত্রী শিক্ষা, সতী প্রথা, এইসব বিভিন্ন সামাজিক যে চেষ্টা, মুক্তির চেষ্টা, সেই সেই সবের ভেতর দিয়ে তো আমরা এগিয়ে গেছি। তাই জন্য তখন নারীবাদ বা নারীবাদী নিজেকে বলা, পুরুষরাও নিজেদেরকে বলতে পারতো যে আমরা নারীবাদী, বা আমরা স্ত্রী শিক্ষা বা স্ত্রীদের বা মেয়েদের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি। এই এই কথাটার একটা মানে একটা একটা চার্জ তখন ছিল, যেটা হয়তো এখন খানিকটা হারিয়ে গেছে। খানিকটা অনেকেই মনে করে যে আর তার কি প্রয়োজন, মেয়েরা তো পারছে, মেয়েরা তো লেখাপড়াও করতে পারছে, চাকরি বাকরিতেও এগিয়ে যেতে পারছে, তার কোনো প্রয়োজন নেই হয়তো। মানে কেউ কেউ হয়তো মনে করবে যে এইসবের আর এইসব কথার কোনো প্রয়োজন নেই। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফেমিনিজমের বদলে জেন্ডার জাস্টিস বা জেন্ডার অ্যাক্টিভিস্ট এই কথাগুলো ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি এখনো বলবো যে ফেমিনিজমের কিন্তু একটা প্রয়োজন আছে, কারণ এখনো পর্যন্ত সোসাইটি ইজ ভেরি আনইকুয়াল। সেই রকম ন্যায় বিচার মেয়েরা, যেমন ট্রান্স কুয়ার ইন্ডিভিজুয়ালরাও পান না, তেমনি মেয়েরাও কিন্তু পায় না। সমাজে তারা পিছিয়েই আছে, তারা নানাভাবে উপেক্ষিত, মার্জিনালাইজড, নানাভাবে তারা যেই অধিকার পুরুষরা খুব সহজে পায় সেটা তারা পায় না। বিশেষ করে দুটি ক্ষেত্রে আমি বলবো। একটা হচ্ছে যে বাড়ির মধ্যে তারা তাদের অবস্থা, তাদের জায়গা সেই রকম সম্মানের নয়। ডোমেস্টিক অ্যাবিউজ, ডোমেস্টিক ইল ট্রিটমেন্ট, এটা একেবারে খুব কমন, সারা দুনিয়ায় তো বটেই, আমাদের দেশেও তাই। এবং আরেকটা জায়গা যেটা আমরা ভাবি, আমাদের দেশে এখনো পর্যন্ত পেইড ওয়ার্কফোর্স, তার মধ্যে মেয়েরা মোটে 19%। 19%, আগে 15 ছিল, মানে 15 থেকে একটু বাড়ছে একটু কমছে, এরকম ভাবে ন্যাচারালি লকডাউনের সময় কিছু মানে স্ট্যাটিস্টিক্স হয়তো একটু অন্যরকম হয়েছে। কিন্তু এখন যদি যে কোনো জায়গায় যদি দেখো, দেখবে পেইড ওয়ার্কফোর্স, পেইড ওয়েজ লেবার, তার মধ্যে মেয়েরা হচ্ছে only under 20% of the labor force। এই যে মেয়েদেরকে বাইরে রাখা, পেইড লেবারের ফিগার্সের বাইরে রাখা, সেটা কিন্তু অদ্ভুত একটা অন্যায়, যেটা সমাজে চলেই আসছে, এর আমরা খেয়ালই করছি।
আমরা মনে করছি হ্যাঁ আমার মেয়ে তো চাকরি পাবে, আমার মেয়ে, আমি হয়তো একটা মধ্যবিত্ত পরিবারে আছি, আমার মেয়ে একটা স্কুলে চাকরি পেয়ে যাবে, একটা কলেজে পড়াতে পারবে, বা একটা কোনো জায়গায় একটা কম্পিউটার কোম্পানিতে চাকরি পেয়ে, সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। কিন্তু সাধারণভাবে এই যে স্ট্যাটিস্টিক্স, অদ্ভুত একটা মানে ভারতবর্ষ এতটা পিছিয়ে আছে, গ্লোবাল স্ট্যাটিস্টিক্স অলমোস্ট 50% মেয়েরা যে পেইড ওয়ার্কফোর্স, আর এখানে আমাদের দেশে 20%-এরও কম। তার মধ্যে অবভিয়াসলি আরেকটা আনপেইড ওয়ার্কফোর্স আছে। আমি বলছি ওয়েজ লেবারের কথা, আনপেইড ওয়ার্কফোর্স, তার মধ্যে মেয়েরা অবশ্যই আরো একটু বেশি। সেইটা ইনফর্মাল ইকোনমির মধ্যে, ওয়ার্কফোর্সের মধ্যে হয়তো 30-40%, তাও কিন্তু যথেষ্ট না। এবং তার বাইরে একটা হিডেন, একটা ইনভিজিবল একটা স্ট্রেটাম আছে, যেখানে মেয়েরা কাজ করে যাচ্ছে কিন্তু কোনো রেকগনিশন তারা পাচ্ছেন না, এবং তারা মানে কোনোভাবেই গণ্য হচ্ছেন না, যে ইনফর্মাল ওয়ার্কফোর্সেও না, পেইড ওয়ার্কফোর্সেও না, তাদের গোনাই হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা খুব অদ্ভুত জিনিস, এবং তার ফলে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হতে পারছেন না, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারছেন না, এবং সেই কারণেই কিন্তু নারীবাদের একটা প্রয়োজন এখনো আছে। আমরা যখন কিছু পুরুষদের সঙ্গে কথাবার্তায় লিপ্ত হচ্ছি, তখন অনেকেই এই বিষয়টিতে প্রথমে খানিক রাগ করছেন, যে পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্রের বিরোধিতা যখন আমরা করছি, তাদের একটি ভুল ধারণাই হচ্ছে। ভুল এই কারণেই বলছি, কারণ কোনো একটা স্পেস থেকে তাদের মনে হচ্ছে যে এটি তাদের পিতা বা পুরুষ হওয়ার যে সত্তা, সেই সত্তার বিরোধিতা করছি কোথাও নারী বা ট্রান্সকুয়ার মানুষের। তো আমরা যখনই তাদের সঙ্গে কোনো কনভারসেশন করতে চাইছি, তখন তারা বলছেন যে পিতৃতন্ত্রকে পুরুষতন্ত্র বলো, তাহলে বলতে সুবিধা হয়, পিতার নাম সেখানে আসে না। বা পুরুষতন্ত্র বললে অনেকে মনে করছেন যে পুরুষদের উপর যে অত্যাচার হচ্ছে সেইগুলিকে আমরা কোনোভাবেই স্থান দিচ্ছি না এই সামাজিক অত্যাচারের স্থানের মধ্যে। এবং তাদের অনেকের এটা ধারণা যে ধরুন এখন বাসে যেরকম রিজার্ভেশন আছে, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এক ধরনের ছাড় রয়েছে, মহিলাদের চাকরির ক্ষেত্রে এক ধরনের বিষয় রয়েছে, এখন পার্লামেন্টে রিজার্ভেশনের কথা বলা হচ্ছে। তো এই গোটা বিষয়টা যদি 2025-এ এক্সিস্ট করে, তাহলে অনেকের মতামত যে ফেমিনিজম বা নারীবাদ বা জেন্ডার জাস্টিসের যে কোনো কথা, এইগুলি কি আদৌ 2025-এ আর দরকারি, বা সেটার উপযোগিতা কোথাও আছে? তো এই স্পেসটাকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে আপনি যদি 2-3টে এক্সাম্পল দিয়ে বলেন যে আজকে যদি নারীবাদ বা ফেমিনিজম বা জেন্ডার জাস্টিসের কথা বলতে হয়, কেন 2025-এ দাঁড়িয়েও এইটার উপযোগিতা কোথাও দরকার লাগছে। এবং আমরা দেখেছি যে রাত দখল আন্দোলনে 14ই আগস্টে যদি তার পরবর্তী খবর দেখা যায়, গোটা বাংলা জুড়ে 300টি জায়গায় মহিলারা বেরোতে বাধ্য হয়েছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মহিলারা এখনো মনে করে যে তারা তাদের সমাজে নিরাপত্তাহীন এবং তারা কোনোভাবেই সুরক্ষিত নন, এবং সেই বিষয় নিয়েই তারা স্লোগানিয়ারিং করছেন। এবং আমরা দেখেছি প্রায় মানে 5-6 বছরের ছোট বাচ্চা মেয়ের থেকে 90 বছরের বৃদ্ধা অব্দি এই মিছিলে বা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এখনকার সমাজে এই ফেমিনিজম, নারীবাদ বা জেন্ডার জাস্টিসের উপযোগিতার কথা ভাবার চেষ্টা করি, তাহলে সেটা কিভাবে দেখা যেতে পারে? আচ্ছা, এখন তুমি যে প্রশ্নগুলো করলে না, তার মধ্যে মানে আমি যা বুঝলাম দুটো অংশ আছে। আমি এ পর্যন্ত বলেছি যে মেয়েরা এখনো পিছিয়ে আছে বাড়ির মধ্যে এবং বাড়ির বাইরে, মানে দুটো জায়গার, যেটা একটা আমরা মনে করি বাড়ির ভেতরে, যেটা ঘর ও বাহির, ঘরের মধ্যে মেয়েরা খানিকটা পিছিয়ে আছে, এবং আমি বলেছি যে ঘরের বাইরে, যখন বাইরে কর্মক্ষেত্রে মেয়েরা যাচ্ছে, সেখানেও তারা পিছিয়েই আছে। সেইটা একটা প্রথম বিষয়। সেটা কিন্তু তুমি যে প্রশ্নগুলো করলে, সেটার মধ্যে দুটো অংশ আমি যে বুঝতে পারলাম। একটা হচ্ছে যে পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তার মানে কি পুরুষদের বিরুদ্ধে মানে
অ্যাজ ইট ওয়ার এগেনস্ট মেন একটা আন্দোলন চালানো হচ্ছে কিনা সেটা একটা কথা, এবং দ্বিতীয় হচ্ছে যে মেয়েদের নিরাপত্তা, সেই নিরাপত্তা আছে কিনা। আচ্ছা, প্রথমে এই পুরুষতন্ত্রের কথা আমরা সেখানে পৌঁছই। পুরুষতন্ত্র বোঝাই যাচ্ছে যে এটা খুব প্রাচীন একটা তন্ত্র বা প্রথা বা সামাজিক সংস্কার বা যেভাবেই আমরা সেটাকে বর্ণনা করি। প্রায় সব সমাজেই আমরা এটা দেখতে পাই, সব জায়গায় নয়, কিছু তো ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম থাকলেও আমরা দেখতে পাই যে পৃথিবীর অনেক জায়গায় এই পুরুষতান্ত্রিক সমাজ আমরা তার নিদর্শন পাই। এখন পুরুষতন্ত্র কিন্তু এক ধরনের একটা সামাজিক বৈষম্য তৈরি করে, যেটাতে কিন্তু যারা অ্যাপিয়ারেন্টলি তার থেকে লাভবান হচ্ছে, অর্থাৎ পুরুষরা, তারাও কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত, এবং মেয়েরা তো অবশ্যই, কারণ তারাই নিপীড়িত। আমাদের সমাজেই আমরা দেখতে পাই যে পুরুষেরা মনে করতেই পারে যে যেমন মানে বউকে চাকরি করতে দেব না, সে ঘরকন্যা করবে, পুরুষেরই কাজ বাইরে গিয়ে চাকরি করে মাইনে করে ফ্যামিলিকে সাপোর্ট করা। এটার যেমন একটা মনে করতে পারি যে এর মধ্যে একটা অদ্ভুত বৈষম্য, অবভিয়াসলি সেটা আছে। আবার এটা তো এই বৈষম্যের মধ্যে পুরুষদের বিরুদ্ধেও তো অনেক কিছু যাচ্ছে, যেমন তাদের উপরে কেনই বা এত দায়িত্ব পড়বে, তারা কেন প্রথম থেকে তাদেরকে শেখানো হবে যে তোমাকে তো বড় হতে হবে, তোমাকে চাকরি করতে হবে, তোমাকে বেরিয়ে গিয়ে এমন চাকরি করতে হবে যাতে পুরো সংসারের ভারটা তুমি নিতে পারবে, তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী পুত্র সবাই দেখাশোনা করা, তার সকলের জন্য প্রোভাইড করার কাজ হচ্ছে তোমার। এই যে একটা দায়িত্ব, এই যে একটা এক্সপেকটেশন পুরুষদের উপরে বর্তায়, এর মধ্যে এটাও তো অন্যায়। কেনই বা সেটা হবে? কেন এই কাজগুলো সবাই ভাগ করে নেবে না? কেন ভাগ করে নেওয়ারই তো কথা। বিশেষ করে যদি মেয়েরা শিক্ষিত হয়, তারা যদি পারে বাইরের কাজ করতে, তাহলে কেন তারা করবে না বাইরের কাজ? নিশ্চয়ই তাদের করা উচিত, এবং সেই এই সামাজিক দায়গুলো তারাও যেন বহন করে, এটা তো অবশ্যই প্রয়োজন। এবং আমরা দেখতে পাই যে এই যে একটা আনরিয়েল এক্সপেকটেশন, তার ফলে যে কত রকম মানসিক অসুস্থতা সমাজের মধ্যে এসে যায়, বিশেষ করে ছেলেদের মধ্যে। এটা তো আমরা কনস্ট্যান্টলি দেখছি, ছেলেদের উপরে পরীক্ষায় পাশ করার যে মানে হ্যাঁ এই যে আমরা দেখি না, কাগজে পড়ি যে আত্মহত্যা, ইয়াং ছাত্ররা, তারা এই কি যেন বলে ওগুলোকে, ওই কম্পিটিটিভ পরীক্ষা, আইআইটির পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স, এই মেডিকেল এন্ট্রান্স, এইসব পরীক্ষার জন্য তৈরি হতে গিয়ে ছেলেরা আর সেটা সহ্য করতে না পেরে তারা আত্মঘাতী হচ্ছে। সেই এমন হতেই পারে যে মেয়েরাও সেই রকম চাপে পড়ছে এবং তারাও আত্মঘাতী হতে পারে, নিশ্চয়ই সেটা হয়ও, কিন্তু আমরা দেখব তুলনায় নিশ্চয়ই এই চাপগুলো পুরুষদের উপরে বেশি, এবং তারা সেটা অনেক বেশি সাফার করছে সমাজে। তারা তার এইগুলো মানে খারাপ দিকগুলো আমরা এই অল্প বয়সী ছেলেদের মধ্যে, অল্প বয়সী যারা চাকুরিজীবী তাদের মধ্যেও সম্প্রতি আমি দেখলাম একটি কেস, একটি ইয়াং টেকনিক্যাল কোনো সফটওয়্যার কোম্পানিতে চাকুরিরত একজন ইয়াং ভদ্রলোক, তিনি আত্মহত্যা করেছেন। এখন এই যে চাপগুলো, এই চাপগুলো তো একটা অদ্ভুত, একটা আনন্যাচুরাল, এরকম তো হওয়া উচিত না। সমাজটা ঠিকভাবে যদি সুন্দরভাবে একটা সাম্য থাকতো সমাজের মধ্যে, তাহলে তো এই জিনিসগুলো হওয়ার কথা না। তাই আমরা এটা তো বলতেই হবে যে এটা পুরুষতন্ত্রের বিরুদ্ধে নয় কাজটা, মানে যে আন্দোলনটা আমরা চালাতে চাইছি সেটা শুধুমাত্র পুরুষতন্ত্রের বিরুদ্ধে নয়, পুরুষতন্ত্রের যে খারাপ দিকগুলো, যেই সামাজিক বৈষম্যগুলো তৈরি হচ্ছে পুরুষতন্ত্রের ফলে, সেইগুলোর বিরুদ্ধে। এবং এইটা তো অবশ্যই মানে ছেলেরা বলতেই পারে যে এই সব করে আমি যে ভীষণ খুশি আছি, আমি যে খুব আনন্দে আছি, তা তো না।
হ্যাঁ, আমার বউকে আমি চাকরি করতে দিচ্ছি না, আমি রাত দিন পাগলের মতন খাচ্ছি, তাতে কি আমি খুব আনন্দে আছি? অনেক ছেলেরাই বলবে যে না, আমি আনন্দে নেই, আমার ভীষণ স্ট্রেস হচ্ছে, আমার ভীষণ শরীরে মনে শরীর শরীর সেই চাপগুলো আমি সেই খারাপ দিকগুলো আমি ভোগ করছি। সো আমাদের, আমরা যেটা চাইছি সেটা আরো একটা ফ্রি, ইকুয়াল এবং লেস স্ট্রেসফুল একটা সোসাইটি। এই জিনিসটা কিন্তু এই যে অনৈক্যর ফলে যে এই যে স্ট্রেস গুলো তৈরি হচ্ছে, এই জিনিসটার বিরুদ্ধে আমরা সকলেই রুখে দাঁড়াতে চাই। এবং বিশেষ করে আমাদের সমাজটা সত্যিই কিন্তু আমি মনে করি যে ছেলেদের জন্যও খুব কষ্টকর এবং মেয়েদের জন্য তো বটে। সেইটা একটা দিক। এখন পুরুষতন্ত্র, পেট্রিয়ার্কাল, পিতৃতন্ত্র, পুরুষতন্ত্র, সেটার মধ্যে সেই যে সেটার ডেফিনিশন যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা বলবো যে সেটার মধ্যে একটা মানে এই সমাজের ডিসিশন গুলো নেয়ার অধিকার সবকিছুই পুরুষদের হাতে ছেড়ে দেওয়া। এটাই তো পুরুষতান্ত্রিক সমাজ যেটাকে আমরা বলি, সেই পুরুষতন্ত্রটা কি? শুধুমাত্র যে ছেলেরা বেশি খাবে, বেশি ভালো পড়বে, সেটা তো এটা না। এটা হচ্ছে যে ডিসিশন গুলো কে নিচ্ছে? বাড়ির যে ওই যে বলে বাড়ির কর্তাকে, কর্তা ডিসিশন গুলো নেবে। এই এখনো পর্যন্ত ভোটের কাগজে সই করতে নিচে বলে যে বাড়ির কর্তাকে, হিন্দু ফ্যামিলির কর্তাকে, কর্তার নামটা লিখে দিতে হবে। এখন কর্তার কাজ কি? কর্তা সবাইয়ের কাজগুলো নির্ধারণ করে দেবে, বলে দেবে যে কে কি কাজ করবে। এই যে ডিসিশন গুলো নেয়ার, সিদ্ধান্ত গুলো নেয়ার অধিকার, সেটা পুরুষদের হাতে তুলে দেওয়া এবং ছেড়ে দেওয়া, তাদের হাতে ছেড়ে দেওয়া, সেটাকেই বলে পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্র। বাবার হাতে, পিতার হাতে এই অধিকারগুলো ছেড়ে দেওয়া, যে আমি কি করব সেটা আমার পিতা আমাকে বলে দেবেন। আমার সেটা কিন্তু ছেলেদেরও খুব কষ্টের ব্যাপার, কারণ অনেক সময় ছেলে হয়তো একটা অন্য কিছু করতে চায়, সে ওই যে কর্তা, অর্থাৎ এই পিতৃতন্ত্রের মধ্যে বাড়ির যিনি কর্তা, তিনি বলে দিয়েছেন যে না, আমার ছেলে এই কাজ করবে না, আমার ছেলে অন্যরকম ভাবে তৈরি হবে, আমার ছেলে সায়েন্স পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে সিনেমায় যাবে না, ছবি আঁকায় যাবে না, সে খেলাধুলোয় যাবে না। এই সব যেগুলো বলে দেওয়া, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা বাড়ির যারা মানে কর্তা, তাদের হাতে ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্র। এখন সেই অবস্থার থেকে বেরিয়ে আসার জন্যেই এই আমাদের বহুদিনের আন্দোলন, এবং সেইটা আমার মনে হয় আমাদের সকলের মানসিক স্বাস্থ্যের জন্য এটার কিন্তু একটা বিরাট প্রয়োজন আছে, বিরাট প্রয়োজন। সেটা একটা কথা। দ্বিতীয় কথা, তুমি যে প্রশ্নটা করলে, সেটা হচ্ছে আমাদের আমরা মানে কতটা নিজেদেরকে নিরাপদ মনে করছি রাস্তায় ঘাটে। মেয়েরা বেরিয়ে এসে নানা জায়গায় তারা রাত দখলের আন্দোলন করেছে, সেই যে নিজেদেরকে নিরাপদ মনে করা, সেটা একটা অন্য ব্যাপার। ঘরের ভেতরেও আমি নিরাপদ নই, বাইরেও নিরাপদ নই। এই যে নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা, সেইটার বিরুদ্ধে যেটা যাচ্ছে, সেটা अगेन ওই একটা ব্যাপার যে আমার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত কে নিচ্ছে? আমি কি নিজে সেটা নিতে পারছি, নাকি অন্য কেউ বলে দিচ্ছে যে আমি কি করব কি করব না? এখন যখনই আমি আমার নিজের জীবনের দায়ভারটা আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি, তখন আমি নিরাপদ নই। কারণ আমি তার অন্যের ইচ্ছায় আমার কাজ করতে হচ্ছে, আমাকে চলতে হচ্ছে, এবং আমার মানে মানসিক বিকাশ এবং শারীরিক নিরাপত্তা সবই যেন আমি অন্যের হাতে, অন্যের কাছে
আমি সারেন্ডার করে দিয়েছি। এইটাই কিন্তু আমাদের নিরাপত্তার যে কথাটা হচ্ছে সেইটা, মানে ফর এক্সাম্পল এই যে আরজিকর কেসটা হলো, আরজিকর কেসের পরে একটা অদ্ভুত প্রস্তাব আমাদের সরকার করেছিল যে মেয়েদের আর নাইট ডিউটি দেওয়া হবে না। হ্যাঁ, মহিলা ডাক্তার, মহিলা নার্স, তারা আর এরপর থেকে তাদেরকে আর নাইট ডিউটি দেওয়া হবে না, বা খুব কম নাইট ডিউটি দেওয়া। এখন প্রথমত পুরো ব্যাপারটা একদমই অবাস্তব, যেন সরকার কিচ্ছু না ভেবে এই কথাটা বলে দিলেন। তারা বলেছেন জুনিয়র ডক্টরদের কথা ভেবে, বলছেন যে জুনিয়র ডক্টরদের যেন রাত্রিরে ডিউটি না দেওয়া হয়, নাইট ডিউটি, ওই নাইট আওয়ার্স, নাইট শিফট যেন না দেওয়া হয়। কিন্তু এটা খুবই একটা একদম মানে ক্যারেক্টারিস্টিক, এরকম হলে যেটা হয় যেন একটা এই যে নার্সদের যে কাজ, একটা বিরাট কমিউনিটি অফ নার্সেস যারা বেশিরভাগই মহিলা, মানে অবশ্যই পুরুষ নার্স আছেন কিন্তু বেশিরভাগই নার্স এখনো পর্যন্ত আমাদের দেশে মহিলা, তাদের কাজটা যেন কেউ ভাবলই না। মানে সরকার যখন এই ডিসিশনটা বললেন, তারা যেন মনে হলো যে তারা ভুলেই গেছে, ইনভিজিবিলাইজেশন যেন একটা হয়ে গেছে, যে নার্সরা যে কাজ করে অবশ্যই তারা নাইট শিফট করে, এবং তারা যদি নাইট শিফট না করে তাহলে কে করবে সেই নাইট শিফট? অত কি পুরুষ নার্স আছে যারা নাইট শিফটটা করবে? ওরা কিন্তু সেটা ভাবলেনই না, কারণ নার্সরা ওই বাড়ির মেয়ের মতো, তারা যেন উপেক্ষিত তো বটেই, তারা যেন অদৃশ্য, মানে তারা যেন তাদেরকে দেখাই যাচ্ছে না, যেহেতু তারা সবসময় আছে, চারিদিকে তারা রয়েছে। ভাবাই হলো না যে তাদেরকে তোমরা কি কালকের থেকে বলতে পারবে যে নাইট ডিউটিতে কোনো নার্স থাকবে? এইটা আমার কাছে এত অদ্ভুত লেগেছিল। পরে সরকার আবার সেটা পিছিয়ে গিয়েছিল এই অ্যানাউন্সমেন্ট থেকে, কিন্তু যিনি এই অ্যানাউন্সমেন্টটা করেছিলেন টিভিতে, আমার মনে আছে বোধহয় চিফ সেক্রেটারি বা এরকম কেউ একজন, আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে ভাবলেন না একবার যে কথাটা যখন উনি বললেন যে মেয়েদের আর নাইট ডিউটি হবে না, নার্সদের কি নাইট ডিউটি ছাড়া তোমাদের পুরো এই যে সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, এটা কি চলতে পারে? ইনফ্যাক্ট এই মেয়েটি, এই যে মহিলা ডাক্তার, তার যে এই যে চরম এই ব্যাপারটা তার উপর দিয়ে হয়ে গেল, তখন ডিউটিতে কারা ছিল? ওই কাছে একটা নার্স স্টেশনে কিছু নার্স ছিলেন, যদি তারা টের পেতেন তারা হয়তো বাঁচাতে পারতেন ওকে। সেই খুবই দুঃখজনক ব্যাপার যে তারা টের পাননি, তাদেরকে টের পেতে মানে কোনোভাবে তারা কোনো কারণে তারা টের পাননি। কিন্তু কারা ছিলেন? আর কেউ কি ছিলেন? আর কেউ ছিল না ওখানে, শুধু এই নার্সরাই ছিলেন। কিন্তু সেইটা যেন সকলের চোখ থেকে মানে যেন একটা স্ক্রিন টানা হয়েছে, কেউ যেন খেয়ালই নেই যে এরা যে কাজ করে যাচ্ছে সেটা যেন খেয়ালই নেই। যেমন আমরা বাড়ির লোকের বাড়ির কাজের সম্পর্কে বলি যে ও আর আমার বাড়িতে কাজ করে কে? ওই একজন পুরুষ মানুষ, তিনি বাইরে বেরোন, তিনি কাজ করেন। আমার মা কাজ করেন, আমার মেয়ে কাজ করে, আমার বাড়ির পিসিমা তিনি কাজ করেন, কাজের মাসি কাজ করেন। না, তারা কাজ করেন এটা আমাদের কারোর খেয়ালই, আমরা ভাবিও না যে তারা কাজ করে। সেই নার্সদের কাজটা ওই রকম।